ভূমিকা গেট খুলে দেখে যে তার মামিমার সাথে তার বাবা এবং মা দাঁড়িয়ে আছে। বাবা মাকে দেখে ভূমিকা খুব অবাক হয় এবং বলে, মা বাবা তোমরা তোমরা এখানে হঠাৎ? হ্যাঁ মা, তোর মামিমা আমাদেরকে ফোন করে বলল যে তুই আর সৌরভ এঙ্গেজমেন্ট করতে রাজি হয়ে গেছিস। এই জন্যই আমরা সময় নষ্ট না করে সোজা এখানে চলে এলাম। আমরা চাই যত দ্রুত সম্ভব তোদের এঙ্গেজমেন্টটা করিয়ে দেব। দেখলি তো, আমি তোকে বলেছিলাম না তোর জন্য একটা ভালো সারপ্রাইজ ওয়েট করছে। কেমন লাগলো বল? আর শোন, বাবা মা সবাই এসে গেছে, আর মন খারাপ করে এবার ঘরের ভেতরে বসে থাকবি না। আনন্দ কর, ফুর্তি কর, বিয়ের প্রিপারেশন কর, শপিং কর। এসব কথা শুনে মন ভালো হওয়ার বদলে ভূমিকার মন আরো খারাপ হয়ে যায় এবং সে বিরাটের কথাই চিন্তা করতে থাকে। এদিকে পিঙ্কি সন্ধ্যার সঙ্গে দেখা করে আর তার যে বিরাটের মধ্যে কথা হয়েছিল সে সবকিছুই বলে। সবকিছু শুনে সন্ধ্যা পিঙ্কিকে বলে, আচ্ছা তার মানে আগুন দুদিক থেকেই লেগেছে। ওদিকে ভূমিকা বারবার বিরাটের খবর নিচ্ছে, ওর ফোন নাম্বার চাইছে, আর এইদিকে বিরাট ভূমিকার জন্য মন খারাপ করে বসে আছে। ও তো আমাকে নাম্বার দিতেও রাজি হলো না। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ওর খবর কি? এখন তো শুনেছি ওর বাড়িতেও তালা লাগানো। ওই শহর ছেড়ে কোথাও চলে গেল নাকি? এদিকে বিরাট সিমলায় এসে গেছে। একটি বেঞ্চে বসে বসে মনে মনে বলে, সিমলায় এসেছি আজ 2 দিন হয়ে গেল। কত জায়গায় ঘুরলাম, খোঁজ করলাম, কিন্তু ভূমিকার কোনো খবরই পাচ্ছি না। এবার আবার সে তার গিটার এবং ব্যাগ নিয়ে উঠে পড়ে এবং বিভিন্ন কলেজে গিয়ে ভূমিকার খোঁজ করতে থাকে, কিন্তু কোথাওই ভূমিকার কোনো খবর পায় না। এরপর সে ভাবে যে কিছু খেয়ে নেবে, তারপর আবার ভূমিকার খোঁজে বেরোবে। এই ভেবে একটি রেস্টুরেন্টে যায় এবং সেখানে খাবার অর্ডার দেয়। ওয়েটার ছেলেটি তার কাছে এসে খাবারের অর্ডার দেখে এবং বারবার তার গিটারের দিকে তাকায়। কিছুক্ষণ পর সে খাবার দিয়ে যায়। তার মাঝেই ম্যানেজার মিস মালতী সেখানে আসে আর বলে, হ্যালো স্যার, খাবার ঠিকঠাক ছিল তো? কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি, আর খাবারটাও খুব ভালো ছিল। স্যার, আপনি কিছু যদি না মনে করেন আপনাকে একটু কথা বলতে পারি? আসলে আমরা একটা প্রবলেমে পড়ে গেছি, তাই আপনার কাছে এসেছি। হ্যাঁ বলুন, আমি আপনাদের কি কাজে লাগতে পারি? আসলে স্যার, আজ রাতে আমাদের এখানে একটা গেস্ট আসবেন। এই শহরের খুব বড় বিজনেসম্যান। ওনার ইচ্ছা ছিল আজ সন্ধ্যাবেলা এখানে একটা গিটারের কনসার্ট রাখা হোক। আমরা ওনার প্ল্যান অনুযায়ী একজন ভালো গিটারকে বলে রেখেছিলাম, কিন্তু সে আজকে সকালে কনসার্টটা ক্যান্সেল করে দিয়েছে। বুঝতেই তো পারছেন আমরা খুব বড় একটা সমস্যায় পড়ে গেছি। হ্যাঁ বুঝলাম, আপনারা চাইছেন আমি তার বদলে গিটার প্লে করি, তাই তো? এক্স্যাক্টলি স্যার, আপনি যদি 1 ঘন্টার জন্য আমাদেরকে আপনার মূল্যবান সময়টা দিতে পারেন তাহলে আমরা খুবই থ্যাঙ্কফুল থাকবো। কিছু না, আপনি যত টাকা চাইবেন আমরা পেমেন্ট দিতে রাজি আছি। আরে না না, পেমেন্টের কোনো ব্যাপার না। ঠিক আছে, আপনি যখন এত রিকোয়েস্ট করছেন তাহলে আমি আসবো। ড্রয়িং রুমে বসে ভূমিকার বাবা মা, মামা মামি এবং সৌরভ কথা বলছিল। সৌরভ চায়না দেবীকে বলে, আন্টি, আপনি যে ক্যাটারের সঙ্গে কথা বলবে বলেছিলেন, আমি কালকে ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দিয়েছি। আর হ্যাঁ, ডিজাইনার বিকালে আসবে, আর আপনারা যেটা যেটা বানাতে চান ওকে বলে দিলেই হবে। সব থেকে প্রথমে তো ভূমিকার এঙ্গেজমেন্ট গ্রাউন্ডটা তৈরি করতে হবে, তারপর ওর ব্রাইডাল ড্রেসগুলো সিলেক্ট করতে হবে। সময় তো আর বেশি দিন নেই। বুঝতে পারছি না সবকিছু এত কম সময়ের মধ্যে কি করে হবে। আরে তুমি শুধু শুধু এত টেনশন নিও না তো। এই শহরে সৌরভের জানাশোনা অনেক বড় বড় এঙ্গেজমেন্ট প্ল্যানার রয়েছে। ওরা রাতারাতির মধ্যে সবকিছু প্ল্যান করে ব্যবস্থা করে দেবে। হ্যাঁ আন্টি, এত টেনশন নেবেন না, একটা দিনের মধ্যে সবকিছু ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, আজকে আমাদের বাইরে ডিনার প্ল্যান ছিল, আপনাদের মনে আছে তো? হ্যাঁ বাবা, মনে থাকবে না কেন? আমরা সবাই রেডি হয়ে আছি। যাওয়ার সময় ডেকোরেটরদের সঙ্গে মিটিং করে তারপর রেস্টুরেন্টে চলে যাব। সে তো ঠিক আছে, কিন্তু ভূমিকা কোথায়? ওকেও ডাকো, বেরোতে হবে তো। এরপর পরিণীতা দেবী ভূমিকাকে ডাকেন। ভূমিকা একটি সাধারণ পোশাক পরেছিল। সে ডাইনিং হলে আসতেই চায়না দেবী বলেন, এ কি ভূমিকা, তুমি এখনো তৈরি হওনি? আমরা তো এবার বেরোবো। মা, আমার যেতে ভালো লাগছে না, আমার শরীরটা খুব খারাপ লাগছে। তা বললে হয় নাকি? সৌরভ এত ভালোবেসে আমাদের জন্য ডিনার প্ল্যান করেছে, তুমি এভাবে ওটাকে নষ্ট করে দিতে চাইছো? এমন সময় সৌরভ বলে, কোনো ব্যাপার নেই আন্টি, ওর যদি শরীরটা একটু খারাপ থাকে তাহলে ও একটু রেস্ট করুক। আচ্ছা ভূমিকা, আমরা এখন ডেকোরেটরদের কাছে যাচ্ছি, 1.5 ঘন্টা পর ওখান থেকে বেরোবো। তোমার যদি শরীর একটু ঠিক লাগে তাহলে তুমি আমাদের সঙ্গে জয়েন করে নিও, কেমন? ঠিক আছে। এরপর বাকিরা বেরিয়ে পড়ে। তারা কাজ সেরে রেস্টুরেন্টে যায়, কিন্তু ভূমিকা বাড়িতেই থাকে। আসলে শরীর খারাপ শুধুমাত্র একটি বাহানা ছিল। আসল কথা হলো তার মনটা ভালো ছিল না।
সে বিরাটের কথাই চিন্তা করছিল, এজন্যই তার বাইরে বেরোতেও ভালো লাগছিল না। সে সৌরভকে মেসেজ করে যাবে না বলে দেয়। রেস্টুরেন্টে সবাই খাবার খাচ্ছিল, এমন সময় গিটার বেজে ওঠে। মিউজিক শুনে সৌরভ বলে, আরে বাহ, এই ছেলেটা তো খুব সুন্দর গিটার বাজায়। আমি এতদিন কখনোই গিটার মধ্যে শুনিনি, কিন্তু ভূমিকা বলার পর থেকে গিটারটা আমাকে ভালো লাগে। তুমি ঠিক বলেছো, ছেলেটা পাকা গিটারিস্ট। অনেক দিনের সাধনা না হলে এত সুন্দর গিটার কেউই বাজাতে পারে না। আচ্ছা সৌরভ, একটা প্ল্যান করলে হয় না তোমাদের এঙ্গেজমেন্টের দিনে? আন্টি, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। আমিও এটা মনে মনে ভেবে রেখেছি। আমি আমার তরফ থেকে ভূমিকাকে এটা সারপ্রাইজ দেব। বিরাটের কাছে এগিয়ে যায় এবং বলে, হ্যালো ব্রাদার্স, তুমি তো দেখছি খুব ভালো গিটার বাজাও। এক্সিলেন্ট, এত ভালো গিটার আমি কখনোই শুনিনি। থ্যাংক ইউ। ব্রাদার, আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাইছি, প্লিজ না করো না যেন। আসলে 3 দিন পর আমার এঙ্গেজমেন্ট রয়েছে। আমার ফিয়াইন গিটার খুব ভালোবাসে। তুমি প্লিজ একদিন আমার পার্টিতে এসে 1 ঘন্টার জন্য কোনো একটা কনসার্ট করো। প্লিজ প্লিজ প্লিজ, না করো না। এটা আমার তরফ থেকে ওকে দেওয়া প্রথম উপহার। সৌরভ এত রিকোয়েস্ট করে যে বিরাট তার মুখের উপরে কিছু বলতেই পারে না এবং সে বলে, হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার ফিলিংস নিশ্চয়ই তোমার কাছে খুব ইম্পর্টেন্ট, নাকি গার্লস? আসলে আমি এখানে একটা কাজে এসেছি। আমি ওই দিন সন্ধ্যাবেলা যদি ফ্রি থাকি আমি অবশ্যই যাব। কথাই বলে না যে সময়ের আগে আর প্রয়োজনের বেশি উপরওয়ালা কাউকে কিছু দেয় না, তাই ঘটেছিল এখানে। আর যদি ভূমিকা সবার সঙ্গে ডিনার রেস্টুরেন্টে আসতো, হয়তো সেখানেই বিরাটের সঙ্গে তা দেখা হয়ে যেত। কিন্তু উপরওয়ালা তাদের জন্য অন্য কিছুই ভেবে রেখেছিলেন। খাবার দাবার শেষ করে সবাই বাড়ি ফিরে আসে। ভূমিকা তার রুমে মন খারাপ করে বসেছিল। এমন সময় সে দূর থেকে একটি গিটারের সুর ভেসে আসতে শোনে। সে তাড়াতাড়ি বারান্দায় এগিয়ে যায় এবং ভালো করে শোনার চেষ্টা করে। এই সুর এখানে কি এরকম সুর বাজাচ্ছে? ঠিক এমন সময় তার ফোন বেজে ওঠে এবং সৌরভ বলে, হ্যালো ভূমিকা, এখন তোমার শরীর কেমন আছে? এনিথিং সিরিয়াস? না সৌরভ, আমি ঠিক আছি, বলো কি বলবে। ভূমিকা, তুমি জানো না আজকে তুমি কত বড় একটা জিনিস মিস করেছো। আজকে যদি তুমি ডিনারে আসতে খুব এনজয় হতো। যাই হোক, আমাদের এঙ্গেজমেন্টের দিনে আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। তোমার মন ভালো হয়ে যাবে। এরপর সৌরভ ফোন রেখে দেয়। 3 দিন কেটে যায়। বিরাট প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা অফিসে, বড় বড় জায়গায় ভূমিকার খোঁজ করে, কিন্তু কোথাওই কোনো খবর পায় না। শেষে সে নিরাশ হয়ে বলে, পিঙ্কি কি তাহলে ঠিক বলেছিল? ভূমিকা কি সত্যি সত্যি এঙ্গেজমেন্ট করে নিয়েছে? নিশ্চয়ই ওর হবু বরের সঙ্গে খুব খুশিতে আছে। আর আমার নামও ভুলে গিয়েছে। আর আমি এখানে ওকে পাগলের মতো খোঁজ করেই যাচ্ছি। এদিকে ভূমিকা তার ঘরে বসে বসে মনে মনে বলে, বিরাট তো আমাকে ভুলেই গেছে, তাহলে কেন আমি ওকে বারবার মনে করছি? কেন এই এঙ্গেজমেন্টে আমি হ্যাপি নয়? এমন সময় সৌরভ ঘরের ভেতরে ঢোকে এবং ভূমিকাকে এত দুঃখী দেখে বলে, ভূমিকা, আমি জানি তুমি এখনো বিরাটের কথাই চিন্তা করছো, কিন্তু সত্যি বলো তো, তুমি তো বললে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে নাকি বেড়াতে গিয়েছে। ও যদি সত্যি তোমাকে ভালোবাসতো তাহলে কি তোমার খোঁজ করতে আসতো না? আমি জানি না আমি কেন শুধু শুধু ওর কথা মনে করছি। সবকিছু জেনে শুনেও ওকে ভুলতে পারছি না। আমি কি করব বলো? আচ্ছা ঠিক আছে, তুমি এত চাপ নিও না, মনটা শান্ত করো। আর শোনো, জীবনে অনেক কিছুই আছে যা আমাদের মনটাকে ভালো করে দেয়। আর আমি চেষ্টা করব যেন সবসময় তোমার মনটা ভালো থাকে। তুমি ঠিক বলেছো সৌরভ, আমি আর এ নিয়ে বেশি ভাববো না। এঙ্গেজমেন্টের দিনে ভূমিকা একটি সুন্দর গ্রাউন্ড পরে রেডি হয়ে থাকে। সে মন থেকে একটুও সুখী ছিল না, কিন্তু সবার সম্মানের জন্য মুখে একটি হাসি লাগিয়ে রেখেছিল। এরপর সৌরভ এবং ভূমিকা দুজনে স্টেজে ওঠে। ঠিক এমন সময় প্ল্যান অনুযায়ী একটি গিটারের সুর ভেসে ওঠে, যা শুনে অবাক হয়ে ভূমিকা বলে, এই সুর বিরাট। এই বলে ভূমিকা স্টেজ থেকে নেমে যায় এবং যেদিক থেকে গিটারের সুর ভেসে আসছিল সেদিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে বিরাট গিটার বাজাচ্ছে। ভূমিকাকে সামনে দেখতে পেয়ে বিরাট খুব অবাক হয়। তারা একে অপরকে কয়েক মুহূর্তের জন্য এভাবেই পাথরের মতো দেখে। এরপর ভূমিকা বলে, বিরাট তুমি এখানে? ভূমিকা, এটা তোমার এঙ্গেজমেন্টের পার্টি? তাহলে তোমার সঙ্গে সৌরভের এঙ্গেজমেন্ট হচ্ছে? 1 মিনিট দাঁড়াও, তুমি একটু সরে এসো। চলো ওদিকটা চলো, আমরা গিয়ে একটু কথা বলি। বাবা দেখলে সমস্যা হয়ে যাবে। বিরাট এবং ভূমিকা সেখান থেকে একটু দূরে যায়। এরপর ভূমিকা বলে, বিরাট, আমি তোমাকে কত খোঁজার চেষ্টা করেছি। তোমার ফোন নাম্বার জানার জন্য আমার সমস্ত ফ্রেন্ডদেরকে রিকোয়েস্ট করেছি, কিন্তু কোথাও তোমার ফোন নাম্বার পাইনি।
আমি তোমাকে অনেক খুঁজেছি ভূমিকা। আজ 6 মাস হয়ে গেল আমি এখানে এসেছি। এখানকার সমস্ত ইউনিভার্সাল কলেজ, বড় বড় হোটেল, সব জায়গায় তোমাকে খুঁজেছি, কিন্তু তোমাকে যে এইরকম ভাবে এখানে পাবো আমি আশাই করিনি। আমি তো আজকে বাড়ি ফিরে যাচ্ছিলাম। তুমি আমার খোঁজ করেছো মানে? তুমি তো তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কোথাও বেড়াতে গিয়েছিলে, আর তোমরা নাকি খুব শীঘ্রই বিয়ে করছো। আমাকে তো পিঙ্কি এরকমই বললো। কি আমি বিয়ে করেছি? পিঙ্কি তোমাকে সমস্ত মিথ্যে কথা বলেছে ভূমিকা। আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি তো প্রথম দিন থেকেই, যাই হোক, পিঙ্কি আমাকে তোমার নামে একটা কথা বলেছে। ও বলেছে কয়েক বছর থেকে তুমি নাকি সিমলার এক ছেলের সঙ্গে রিলেশনে আছো, তার সঙ্গে নাকি তোমার বিয়ে হবে। এসব কি কথা? আমি তো সৌরভকে আগে চিনতামই না। এই সবে 15 দিন হয়েছে ওর সঙ্গে আমার আলাপ হয়েছে। আচ্ছা, পিঙ্কি এত মিথ্যে কথা কেন বলছে? কেন ও আমাকে তোমার কোনো কন্ট্যাক্ট নাম্বারও দেয়নি? আর তোমার নামেই বা এত মিথ্যে কথা কেন বলছে ও? এর কারণ হয়তো আমি বুঝে গিয়েছি। যাও, যদিও এ ব্যাপারে ঋষি আমাকে আগে থেকে ওয়ার্নিং দিয়েছিল। ঋষি তোমাকে কি বলেছে? এরপর বিরাট ভূমিকাকে বলে, জানো ভূমিকা, আমাকে হসপিটাল পাঠানোর পিছনে ঋষির কোনো হাত ছিল না। ওসবের পিছনে তোমার বাবা মাই ছিল। যেদিন আমি হসপিটালে ভর্তি হই তার 1 সপ্তাহ পরেই ঋষি আমার কাছে এসেছিল এবং বলে, বিরাট, এখন তুমি কেমন আছো? ঋষি, তুমি এই অবস্থায় আমাকে দেখে তো খুব ভালো লাগছে। তোমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। এবার তুমি শান্তি হয়েছো তো? বিরাট, তুমি আমাকে ভুল বুঝছো। এসবের পিছনে আমার একটু হয়তো কারণ ছিল, কিন্তু বিশ্বাস করো আমি এসব কিছুই করিনি। ভূমিকার বাবা নিজে গুন্ডা পাঠিয়ে তোমার এই অবস্থা করেছে। কিন্তু পিঙ্কি তো আমাকে অন্য কিছু বললো। বিরাট, তুমি পিঙ্কির উপর ভরসা করো? এটা কিন্তু খুব বড় ভুল করেছো। তুমি জানো সারা কলেজে ও কি বলে বেরিয়েছে? ও বলেছে তুমি নাকি ওকে ভালোবাসো, আর তোমাকে পাওয়ার জন্য ও সবকিছু করতেও পারে। এতদিন তো ভূমিকার নামে যা যা বলেছে তোমাকে সবকিছুই মিথ্যা। ভূমিকার বাবা ওকে জোর করে বাইরে পাঠিয়ে দিয়েছে, আর জোর করে তো অন্য ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে। এই বিয়েতে ওর কোনো মতই নেই। তাহলে তুমি এখন আমাকে এসব বলতে এসেছো কেন? আসলে আমি জানি ভূমিকা তোমাকে খুবই ভালোবাসে, আর আমি এতদিন জেজ করে ওর জীবনেই পড়েছিলাম। ও আমার খুব ভালো বন্ধুও ছিল, তাই আমি ওর জন্য এতটুকু করতেই পারি। এরপর ভূমিকার বাবা ঋষির সঙ্গে যেসব কথা বলে তাকে অপমান করেছিল, ঋষি সেসব কথাগুলো বিরাটের সামনে বলে। সবকিছু শুনে ভূমিকা খুবই অবাক হয়। এমন সময় সৌরভ সেখানে এসে পড়ে। ভূমিকা কাঁদতে কাঁদতে বলে, বাবা এমন কাজ করতে পারে আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার ভালোবাসাকে আমার থেকে দূরে করার জন্য বাবা একজনের এত বড় ক্ষতি করতে পারে। ভূমিকা, এ নিশ্চয়ই বিরাট। আমার একটু একটু মনে পড়ছে, যখন জানতে পারলাম তুমি ভালো গিটার বাজাও আর তোমার নাম বিরাট, তখন আমার একটু সন্দেহ হয়েছিল, কিন্তু আমি একটুকু ভাবতে পারিনি যে তুমি ভূমিকার জন্য এত দূর আসবে। আসলে আমি নিজেও জানতে পারছি না যে আমি কেন এইসব করছি, কিন্তু আজকে আমি সমস্ত কিছু বুঝতে পেরেছি। ভূমিকা, আই লাভ ইউ। আই এম রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু বিরাট। কিন্তু এখন কি হবে? বাবা যদি জানতে পারে তাহলে তো আবার তোমার ক্ষতি করতে পারে। ভূমিকা, বিরাট, তোমরা একটু শান্ত হও। আমাদের কিছু একটা প্ল্যান করতে হবে। আপাতত চলো এখন এঙ্গেজমেন্টটা কমপ্লিট করি। এঙ্গেজমেন্ট? আরে বাবা, এটা একটা ফলস এঙ্গেজমেন্ট। আমি যা বলছি তাই করো, আমার উপর একটু ভরসা রাখো। এরপর ভূমিকা এবং সৌরভ স্টেজে যায় এবং তাদের এঙ্গেজমেন্ট হয়। তাদের পরিবারের সবাই খুবই খুশি ছিল। ভূমিকাকে এত হাসি খুশি দেখে সবাই মনে সন্তুষ্ট হয়। পরের দিন সকালে সৌরভ ভূমিকার বাড়িতে আসে। এদিকে সবাই ডাইনিং রুমে বসে গল্প করছিল। তখন সৌরভ বলে, আন্টি, ভূমিকা বাড়িতে আছে? আরে বাবা সৌরভ, এসো এসো বসো। জানো তো সৌরভ, কাল থেকে ভূমিকা খুবই খুশিতে আছে। হঠাৎ ওর মধ্যে এত পরিবর্তন হয়ে যাবে আমি তো কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, এটা তো আমিও লক্ষ্য করেছি। কালকে এঙ্গেজমেন্টের আগে পর্যন্ত ওর মুড খুবই অফ ছিল, কিন্তু মিউজিক শোনার পর থেকে ওর মন যেন পাল্টে গেছে। তারপর এঙ্গেজমেন্ট হলো, তখন তো ও খুবই খুশি ছিল। কাল সারা রাত আমরা গল্পও করেছি। এতদিন পর আমি ওকে হাসতে দেখেছি। হ্যাঁ আন্টি, আমি লক্ষ্য করছি। যাই হোক, আমার মেয়ের মন তাহলে ভালো হয়ে গেছে। এবার আমি চাই বিয়েটা যত তাড়াতাড়ি হোক ততই ভালো। আপনাদের মেয়ের তো বিয়ে হবেই, আর খুব তাড়াতাড়ি হবে। আচ্ছা আন্টি, ওকে একটু ডেকে দিন না, আমরা একটু বাইরে বেড়াতে যাব। আরে অবশ্যই যাও, ভালো করে বেড়াও, খাও দাও, আনন্দ করো। এই দিনগুলো ভালো করে এনজয় করে নাও। আর তো মাত্র কয়েকটা দিনই বাকি। দাঁড়াও, আমি এক্ষুনি ওকে ডাকছি। এমন সময় ভূমিকা তৈরি হয়ে নিচে নেমে আসে আর বলে, আমি রেডি সৌরভ, লেটস গো। আরে বাবা, আজ তো মেঘ না চাইতেই জল। ভূমিকা নিজে নিজে তৈরি হয়ে এত তাড়াতাড়ি নেমে আসবে তা তো কল্পনার বাইরে। এত দ্রুত এত পরিবর্তন। যাক, ভালোই হলো। তোমরা হ্যাপিতে থাকলে আমরাও হ্যাপি।
এরপর ভূমিকা এবং সৌরভ সেখান থেকে চলে যায়। পরিণীতা দেবী আবার বলেন, এই কি ভূমিকা, আমাদেরকে তো গুড বাইও বললে না। দেখলে তো বৌদি, মেয়ের মধ্যে কত পরিবর্তন এসে গেছে। আমি বলেছিলাম না, সৌরভ এমন একটা ছেলে, ওর সঙ্গে কিছুদিন থাকলেই ভূমিকা তার অতীত সব ভুলে যাবে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছিলে। আর সৌরভ তো সব দিক থেকেই ভালো। ও এই শহরের এত বড় বিজনেসম্যান, এত টাকা পয়সা, এত প্রতিপত্তি। আমার মেয়ের ভাগ্য খুলে গেল। আমরা এরকমই একটা চেয়েছিলাম। ভাগ্যিস ঠিক সময় ওকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছিলাম, না হলে এতদিনে ওই উটকো ছেলেটার সঙ্গে হয়তো পালিয়েই যেত। তখন আমাদের মান সম্মান সব শেষ হয়ে যেত। তোমরা একেবারে ঠিক সময় ঠিক ডিসিশন নিয়েছিলে। ছেলে মেয়ের প্রতি একটু শক্ত হতে হয়, বুঝলে? তা না হলে ওরা জীবনে অনেক বড় ভুল করে ফেলে। এসব প্রেম ভালোবাসা কিছুই নয়, টাকা পয়সাটাই জীবনের আসল সত্য। টাকা পয়সা থাকলে প্রেম আপনা আপনিই চলে আসবে। ভূমিকাও কিছুদিন পর এসব বুঝে যাবে। তুমি আর ওকে নিয়ে চিন্তা করো না। কিছু দূর গিয়ে ভূমিকা সৌরভকে জিজ্ঞাসা করে, আচ্ছা সৌরভ, আমরা যে এখন বিরাটের সঙ্গে দেখা করতে যাচ্ছি, বাবা যদি এ বিষয়ে নিয়ে কিছু জানতে পারে? আঙ্কেল এখন কিছু জানতে পারবে না। আমি সমস্ত ব্যবস্থা করে এসেছি। তুমি শুধু একটু সাহস নিয়ে থেকো। আজকেই তোমার আর বিরাটের বিয়ে হবে। কিন্তু সৌরভ, আমার খুব ভয় করছে। বাবা যদি তার গুন্ডা পাঠিয়ে আবার কোনো ক্ষতি করে? ওহো ভূমিকা, তোমাকে বলেছি না তুমি কোনো টেনশন করবে না। সমস্ত টেনশন আমার। তুমি শুধু মনে মনে বিয়ের প্রস্তুতি করো, বাকিটা আমি সামলে নিচ্ছি। এরপর সৌরভ ভূমিকাকে নিয়ে একটি মন্দিরে যায়। সেখানে বিরাটের সঙ্গে ভূমিকার বিয়ে হয়। বিয়ে শেষ হলে সৌরভ তাদেরকে বলে, যাক, অনেক বড় দায়িত্ব পালন হলো। এবার আমার কথা মন দিয়ে শোনো। এই নাও, এটা আমার গোয়ার ফ্ল্যাটের চাবি। আর আমার গাড়ি বাইরে ওয়েট করছে। তোমরা ওখানে চলে যাও আর আজকের ফ্লাইটে গোয়ায় চলে যাও। এদিকটা আমি দেখে নেব। সৌরভ, তুমি আমার জন্য যা করলে আমি সারা জীবন মনে রাখবো। থ্যাংক ইউ সো মাচ। আরে কে বলেছে আমি তোমার জন্য করছি? আমি তো আমার বন্ধু ভূমিকার জন্য করছি। সৌরভ, তোমার এই সাহায্য আমি সারা জীবন মনে রাখবো। সত্যি, আমি নিশ্চয়ই কোনো পূর্ণ কাজ করেছিলাম যে তোমার মতো এত ভালো একজন বন্ধুকে পেয়েছি। শুরু থেকে আজ পর্যন্ত তুমি আমার সাথ দিয়ে গেছো। ভূমিকা, থ্যাঙ্কস জানানোর কোনো দরকার নেই। আর বিরাট, তুমি ভূমিকাকে সবসময় হ্যাপি রাখবে আর নিজেরও খেয়াল রেখো। দেখো দেখি আবার অনেক দেরিও হয়ে যাচ্ছে, ওদিকে আবার কোনো সমস্যা না শুরু হয়ে যায়। তোমরা এবার বেরিয়ে পড়ো তাড়াতাড়ি। বাই। এরপর ভূমিকা ও বিরাট সৌরভের কাছ থেকে বিদায় নেয় এবং তারা বিরাটের গাড়িতে করে এয়ারপোর্ট চলে যায়। সেখান থেকে তারা ফ্লাইটে করে গোয়া পৌঁছে যায়। এদিকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু সৌরভ ও ভূমিকা ফিরে আসে না। চিন্তা হয়ে চায়না দেবী বলেন, আমি তখন থেকে 3-4 বার ফোন করলাম, কিন্তু সৌরভ ফোন তুলছে না। এদিকে ভূমিকারও ফোন সুইচ অফ আছে। ওরা এখনো ফিরলো না কেন? আমার তো খুব টেনশন হচ্ছে। আচ্ছা, সৌরভ বলছিল ওরা নাকি ওই গিটারিস্টের সঙ্গে দেখা করতে যাচ্ছে। সৌরভ হঠাৎ ভূমিকাকে ওই সামান্য ছেলেটার সঙ্গে দেখা করতে কেনই নিয়ে যাচ্ছে? কি এমন ব্যাপার আছে বলো তো? তাই তো। আচ্ছা, কালকে ওই ছেলেটার গিটার শুনে ভূমিকার মন ভালো হয়ে গিয়েছিল, তাই না? এই ছেলেটা সেই ছেলেটা নয় তো, ভূমিকা যাকে কলেজে পছন্দ করতো? এ কথা শোনার পর মিস্টার বর্মন এঙ্গেজমেন্ট হলে ফোন করেন এবং সেখান থেকে জানতে পারেন ছেলেটির নাম বিরাট। তখন ফোন রেখে দিয়ে বলেন, যে জিনিসটার ভয় করছিলাম সেটাই হলো। এই ছেলেটার নাম বিরাট। তার মানে এই ছেলেটার হাত থেকে বাঁচার জন্য আমরা ভূমিকাকে এখানে পাঠিয়েছিলাম। এই ছেলেটার এত সাহস যে এত দূর পর্যন্ত চলেও এলো। আর সৌরভ কি করতে ভূমিকাকে ওর সঙ্গে দেখা করতে নিয়ে গেল? ও কি এসব কিছু জানে? কিছুক্ষণ পর সৌরভ সেখানে আসে। তাকে দেখে খুব হতাশ লাগছিল। তখন চায়না দেবী জিজ্ঞাসা করেন, এ কি সৌরভ, তুমি একা? ভূমিকা কোথায়? আর তুমি বিরাট নামে ওই ছেলেটার সঙ্গে ভূমিকাকে দেখা করানোর জন্য কেন নিয়ে গিয়েছিলে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? ভূমিকা কোথায়? আন্টি, আন্টি, ভূমিকা আমাকে চিট করেছে। ও বিরাটের সঙ্গে পালিয়ে গিয়েছে। তুমি কি বলছো? ভূমিকা পালিয়ে গেছে মানে? তুমি কি করছিলে? সত্যি কথা বলো সৌরভ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বন্ধুরা, এরপর কি হবে? সৌরভ ভূমিকার বাবা মাকে কি গল্প বলবে? সে কি সত্যি সত্যি সবকিছু বলে ফেলবে, নাকি সে অন্য কিছু প্ল্যান করেছিল? এই সমস্ত কিছু জানার জন্য আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। আজ অনুষ্কার সবথেকে বড় খুশির দিন ছিল, কারণ সে তার পছন্দের রতনকে বিয়ে করতে পেরেছিল। কিন্তু বিয়েটা সে তার দাদার বিরুদ্ধে গিয়েই করেছিল। অনুষ্কা তার একমাত্র দাদা ভাস্কর ও মা সুপ্রভা দেবীর সঙ্গে পল্লীনগর নামক গ্রামে বাস করত। বাড়ির বিরুদ্ধে গিয়ে অনুষ্কা বিয়ে করেছিল ঠিকই, কিন্তু তার সেদিন কোনোই আফসোস ছিল না, কারণ রতন খুবই নম্রভদ্র ও সাংসারিক ছেলে ছিল ও তাকে খুবই ভালোবাসত।
বিয়ের পর বেশ কয়েক মাস তাদের জীবন সুখে শান্তিতেই অতিবাহিত হচ্ছিল, কিন্তু হঠাৎই তাদের জীবনে দুঃখের পাহাড় ভেঙে পড়ে। কারণ রতন হঠাৎই একটি ভয়ানক রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। তখন অনুষ্কা বলে, রতন, তুমি আমায় এভাবে ছেড়ে যেতে পারো না। তুমি আমায় কথা দিয়েছিলে সারা জীবন তুমি আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। এখন তুমি কি করে তোমার কথার অমান্য করতে পারো? এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই রতন, প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো। অনুষ্কা তখন রতনের মৃতদেহ আগলে এভাবেই কান্নাকাটি করছিল, যেটা দেখে একটি লোক বলে, এই যে মৃণালী দেবী, আপনার বৌমাকে সরিয়ে নিয়ে যান, এখন আমাদের সময় হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি সব যাত্রা সম্পূর্ণ করতে হবে। এই ওঠ কালমুখী, বিয়ের পর কদিন আসতে না আসতে আমার ছেলেকে খেলি, এখন লোকের সময় নষ্ট করে তাদের জীবন সংসারও খাবি নাকি? তোকে আর লোক দেখানো কাঁদতে হবে না, বুঝেছিস? মা, এ আপনি কি বলছেন? এতে আমার কি দোষ বলুন, যেখানে আমি নিজেই শোকে কাতর হয়ে রয়েছি। এখন আপনার ছেলের জন্য আমার বুক ফেটে যাচ্ছে। হ্যাঁ, সে সবই জানি, এখন মায়ের থেকে মাসির দরদ বেশি দেখছি। এখন চুপ কর আর লোকেদের তাদের কাজ করতে দে। মৃণালী দেবী এভাবে বললে তখন অনুষ্কার আর কিছুই বলার থাকে না। এরপর তারা রতনকে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে রতনকে হারানোর পর অনুষ্কা একেবারেই ভেঙে পড়েছিল। এরপর সে বহু কষ্টে নিজেকে সামলাতে থাকে। রতন মারা যাওয়ার পর অনুষ্কার জীবনে ঘোর অন্ধকার নেমে এসেছিল এবং বেশ কয়েকদিন অনুষ্কাকে খুব কষ্টের সঙ্গে দিন অতিবাহিত করতে থাকে। এমনই একদিন সে মনে মনে ভাবে, না, এভাবে বসে থাকলে আমার দিন চলবে না, আমায় যাই হোক করে একটা কাজের ব্যবস্থা করতেই হবে, না হলে মা আর আমি না খেতে পেয়ে মারা যাব। আমি কালই কাজের সন্ধানে বেরোবো। আসলে মৃণালী দেবী খুবই বৃদ্ধ ছিল, আর তাই আর তার কোনো রকম কাজ করার বয়স ছিল না, যেটা দেখে অনুষ্কা তাদের সংসার চালানোর জন্য কাজের সন্ধানে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। এর পরের দিন সে কাজের খোঁজে পাশের একটি বাজারে বেরিয়ে পড়ে। এরপর সে একটি দোকানে গিয়ে বলে, দাদা, আপনাদের দোকানে কোনো কাজ হবে? মানে যেমনও কাজ হলেই হবে, থালা বাসন মাজা, সাফ সাফাই সব কাজে আমি পারি। এই যা এখান থেকে, মাথা খারাপ করতে আসিস না তো। সকাল সকাল কোথা থেকে এরকম ভিখারিরা চলে আসে কি জানি। আর শোন, আমার কোনো কাজের লোক লাগবে না, তোর মতো মেয়ে মানুষকে নিয়ে আমি কি করব শুনি? দাদা, আমি মেয়ে তো কি হয়েছে, আমি সমস্ত কাজ পারি, আর আমার যে কোনো কাজ হলেই হবে, আমার কোনো সমস্যা নেই। দাদা, দয়া করুন আমার উপরে, আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি। এই আমি বললাম তো এখানে কোনো কাজের লোক লাগবে না, যা এখান থেকে, যা বলছি। আমি মেয়েদের চোখের জলে ভিজি না, বুঝেছিস? এভাবেই দোকানদারটি রাগমুখ করে অনুষ্কাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। অনুষ্কার তখন খুবই খারাপ লাগে, কিন্তু তার তখন কিছুই করার ছিল না। এভাবেই সে একটার পর একটা দোকান, বাড়িঘর কাজের জন্য যেতে থাকে এবং সকলেই তাকে অপমানিত করে তাড়িয়ে দেয়। এভাবে সেদিনটা কেটে যায়। এরপর অনুষ্কা তাদের পাশে প্রতিমা দেবীর বাড়িতে যায়। তখন, কাকিমা, আমাকে একটা কাজ খুঁজে দিতে পারবেন? যেমন হোক কাজ হলেই হবে। এখন সবই তো জানেন, রতন আমাকে ছেড়ে চলে যাবে আমি স্বপ্নেও কল্পনা করিনি। প্লিজ কাকিমা, কিছু একটা বন্দোবস্ত করে দিন। আরে আমি কোথা থেকে কাজ পাবো? আর থাকলেও বা কি, তোর মতো অলক্ষণী মেয়েকে আমি কোথাও কাজে দিয়ে বদনাম কিনতে পারবো না। আসতে না আসতেই তো স্বামীকে খেয়ে বসলি, আর না জানি কত কি ধ্বংস করবি তুই। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ, এরকম অলক্ষণে মেয়ে আমি দুটো দেখিনি। যাই হোক গে অনুষ্কা, তা তুমি লোকের বাড়িতে গিয়ে কাজ খুঁজছো? তোমার দাদার তো নিজের বিরিয়ানির দোকান রয়েছে, আর শুনেছি তোমার দাদাও বেশ রমরমিয়ে ব্যবসা করছে, তা তুমি সেখানে যাও না? আমি তো শুনলাম তোর দাদা নাকি আবার একটা নতুন ধাবা খুলছে, আর সেখানে লোকেরও প্রয়োজন রয়েছে। দেখ না, তোর দাদা যদি তোকে কাজে নিয়ে নেয় তাহলে তোর তো দিন আবারও ফিরে আসতে পারে। আসলে কাকিমা, সবই তো জানেন, আমি দাদার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও অবশ্য ঠিক। তুই আর কোন মুখেই বা যাবি? দাদার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলিস, সেটা তো আমরা ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ সেই তো, এবার বোঝো ঠেলা। ওই জন্য বলে ঘরের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে নেই, না হলে বিপদে আপদে কেউ পাশে এসে দাঁড়াবে না।
এই মালাদি, আমি এখন আসি গো। এই মেয়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার মতো আমার সময় নেই। হ্যাঁ গো দিদি, এসো। আর এই যে অনুষ্কা, তুইও এখন আসতে পারিস। আমার এখন অনেক কাজ পড়ে রয়েছে। তোর মতো মেয়ের সঙ্গে কথা বলে আমি বাজে সময় নষ্ট করতে চাই না। এই বলে অনুষ্কাকে অপমান করে তারা সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর অনুষ্কা চোখে জল নিয়ে সেখান থেকে ফিরে আসে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু অনুষ্কার কোনো কিছুরই সমস্যার সমাধান হয় না। এমনই একদিন সে মনে মনে ঈশ্বরকে বলে, হে ঈশ্বর, আমি কি দোষ করেছিলাম বলো? শুধু আমি রতনকে ভালোবেসে দাদার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। তুমি কি সেই শাস্তি আমাকে দিচ্ছ? এখন যখন সমস্যার সম্মুখীন তুমি করেছো, সমস্যার সমাধানও তুমিই করো। দয়া করো আমার উপর, কিছু একটা পথ দেখাও। অনুষ্কা এভাবেই মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। ঠিক তখনই দেখে দরজার বাইরে থেকে তার দাদা ভাস্কর তার নাম ধরে ডাকছে। তখন, এটা দাদা না? দাদা আমাকে ডাকছে, কিন্তু দাদা এখানে কি করতে আসবে? অনুষ্কা এসবই মনে মনে ভাবছিল। ঠিক তখনই তার দাদা ভাস্কর ঘরে আসে এবং বলে, হ্যাঁ রে বোন, তুই কেমন আছিস? আমি সবকিছুই শুনেছি, আর তুই আমায় একবার খবরও দিলি না। যেখানে আমি এটাও শুনেছি যে তুই কাজের সন্ধানে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিস, আর তুই তোর দাদাকে ভুলেই গিয়েছিস। বল, তুই ভেবেছিস তোর দাদা তোর জন্য কিছুই করবে না, তাই তো? না, আসলে দাদা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমার বিরুদ্ধে গিয়ে আমি বিয়ে করে তোমায় অনেক অপমানিত করেছি। তাই আমি কোন মুখ নিয়ে তোমার কাছে যাব বলো? সেটাই বুঝে উঠতে পারিনি। আমায় ক্ষমা করে দাও দাদা। হ্যাঁ, আমি মানছি যে আমার বিরুদ্ধে গিয়ে তুই বিয়ে করেছিলিস, কিন্তু পরে আমি শুনেছিলাম যে রতন খুবই ভালো ছেলে, আর তুই খুশিতে আছিস শুনে আমি তোকে নিয়ে কিছুই মাথা ঘামাইনি। কিন্তু তাই বলে তুই এরকম কঠিন পরিস্থিতিতেও আমাকে একবার জানাবি না? আর তুই এখানে ওখানে না গিয়ে আমার কাছেই আসতে পারতিস। এখন তুই আমার ছোট বোন, এখন তুই কি আমার কাছে এলে তোর মান সম্মান নষ্ট হয়ে যেত নাকি? দাদা, আমি লজ্জায় তোমার কাছে যেতে পারিনি। আমায় ক্ষমা করে দাও দাদা। দাদা, আমি অনেক কষ্টের মধ্যে আছি। আমাকে না খেয়ে থাকতে হচ্ছে, আর রতন ছাড়া আমি পুরো একা হয়ে গিয়েছি। হ্যাঁ, তোকে আর চিন্তা করতে হবে না, তোর দাদা এসে গিয়েছে, আর তোর কোনোই চিন্তা নেই। তুই এখন আমার সঙ্গে বাড়ি চল। তুই তো জানিস যে আমার চিকেন বিরিয়ানির দোকান রয়েছে, আর ঈশ্বরের কৃপায় ওটা বেশ ভালোই চলে। তা আমরা দুজন মিলে আবারও আগের মতো দিন কাটাবো। ভাস্কর এভাবে বললে অনুষ্কা তখন তার সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর অনুষ্কা তার দাদার সঙ্গে তাদের বাড়িতে এলে তার মা সুপ্রভা দেবী বলেন, হ্যাঁ রে মা, তুই আমাদেরকে এতটাই পর করে দিয়েছিস যে তোর এই এমন বিপদের সময় আমাদের একবারও খবর দিসনিস। তুই চলে যাওয়ার পর জানিস তোর দাদা কত ভেঙে পড়েছিল। নাওয়া খাওয়া তো একেবারে তুলেই দিয়েছিল। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি মা, আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আর সেজন্যই তো আমি এখানে আসার সাহস পাইনি। ঠিক আছে, এখন যখন এসে গিয়েছিস আর কোনো চিন্তা নেই। এখন থেকে তুই আমাদের সঙ্গে আগের মতো করেই থাকবি। সুপ্রভা দেবী এভাবে বললে অনুষ্কা তখন খুবই ভালো লাগে। এরপর দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু হঠাৎই এদিকে ভাস্করের ব্যবসায় মন্দা দেখা দেয়। এমনই একদিন ভাস্কর মনমরা করে ঘরে বসেছিল। তখন, দাদা, তোমার কি হয়েছে? তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? তোমার কি শরীর অসুস্থ নাকি? না রে বোন, আমার শরীর অসুস্থ নয়। আসলে কয়েকদিন থেকে আমাদের দোকানে মন্দা চলছে, আর এখন বেচা বিক্রি করাও একটু কঠিন হয়ে পড়েছে। যেখানে এটা একটা উন্নত এলাকা, আর সকলেই এসে চিকেন বিরিয়ানিতে লেগ পিস খুঁজছে, আর লেগ পিস শেষ হয়ে গেলে আমার বাকি বিরিয়ানি নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি এত লস কিভাবে খাবো বল? আরে দাদা, কেন হবে না? দেখো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা শুধু লেগ পিসের বিরিয়ানি বানাবো, তাহলে আমাদের বেচা বিক্রি খুবই ভালো হবে। কিন্তু বোন, আমরা শুধু লেগ পিস কোথা থেকে পাবো? যেখানে আমরা শুধু লেগ পিস বিক্রি করলে বাকি মাংসগুলো কি হবে? আর মাংসওয়ালা তো আমাদের শুধু মুরগির পা কেটে দেবে না, তাই না? আরে দাদা, তারও সমাধান রয়েছে আমার কাছে। দেখো, আমরা শুধু লেগ পিসের বিরিয়ানি বেশি টাকা দিয়ে বিক্রি করব, আর বাদ বাকি মাংস হাড় গরিব দুঃখিনীদের কম দামে বিক্রি করে দেব। এতে করে ওদেরও অনেক উপকার হয়ে যাবে, আর আমাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। কি তুই ঠিক বলছিস? হ্যাঁ, তোর বুদ্ধিটা তো অসাধারণ। তাহলে চল আমরা কাল থেকেই লেগ পিসের বিরিয়ানি বিক্রি করি, আর এতে করে আমাদের দুরকমই হবে। যেখানে ওই ধনী লোকেরা শুধু লেগ পিস চাই, তাই ওদেরকে বেশি দামে লেগ পিস দেব, আর বাকি বিরিয়ানিগুলো আমরা কম দামে অসহায়দেরকে বিক্রি করে দেব। এতে করে সকলেই খুশি হবে।
অনুষ্কা এভাবে বললে ভাস্করের তার বুদ্ধিটা ভালো বলেই মনে হয়। এরপর ভাস্কর তার বিরিয়ানির দোকানে শুধুই লেগ পিসের বিরিয়ানি বেশি দামে বিক্রি করতে থাকে, আর বাকি মাংস, হাড়, ছাঁট গ্রামে সুলভ মূল্যে গরিব দুঃখিনীদের বিক্রি করতে থাকে। এতে করে তাদের গ্রামের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তাদের লেগ পিসের বিরিয়ানির দোকানও খুব ভালোভাবেই চলতে থাকে, যাতে করে তাদের বেচা বিক্রি বেশ ভালোই হয়। এর ফলে তারা আবারও আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে।